রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমার তৃতীয় অনলাইন ক্লাস স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম। আজকে আমি পড়াবো দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের অপচয় নির্ণয়। দৃশ্যমান সম্পদের অপচয় কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেব। তো অপচয় বলতে স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে ক্ষয় হয় এটাকে অপচয় বলা হয়। স্থায়ী সম্পত্তি বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সম্পত্তিটি দীর্ঘমেয়াদী ব্যবহৃত হয়। তো এই ব্যবহারের কারণে যে ক্ষয়টা হবে, আজকের যে 1 জানুয়ারি 18 সালে একটা মেশিন ক্রয় করলে 5 বছর ব্যবহার করার পর যে 5 বছর পর তার যে মূল্যটা, যদি আমরা ধরি যে এই সম্পত্তিটি আমরা 2 লক্ষ টাকা ক্রয় করেছি, 5 বছর পর এই সম্পত্তি যদি বিক্রয় করা হয় তাহলে এর দাম নিশ্চয়ই কমে যাবে। যে পরিমাণ কমে যাবে সেই কমের পরিমাণটাকে বলা হবে অপচয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের কারণে যে পরিমাণ মূল্য কমে যাবে সেটাকে বলা হবে অপচয়। এই ক্ষেত্রে আমি এখন যে বিষয়টি আরো আলোচনা করব, এই অপচয়গুলো কিভাবে, একটি সম্পত্তির অপচয় হিসাবের খাতায় কিভাবে আমরা বের করব এই পদ্ধতিটা বলবো। তো এই বিষয়ে প্রথমে যেটা জানা দরকার যে একটি সম্পত্তির ক্রয় মূল্য জানা দরকার। তৃতীয়ত জানা দরকার আনুমানিক আয়ুষ্কাল। আনুমানিক আয়ুষ্কাল। 3 নম্বর জানা দরকার অবচিতি মূল্য। ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, অবচিত মূল্য, ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। প্রথমে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। ক্রয় মূল্য বলতে মেশিনটি ক্রয় থেকে শুরু করে পরিবহন খরচ, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, এই সব মিলে এই ক্রয় মূল্য হবে। আনুমানিক আয়ুষ্কাল বলতে একটি সম্পত্তি স্থায়ী সম্পত্তির মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করা হয়। এই মুনাফা অর্জন যতদিন দিবে ততদিন পর্যন্ত এই সম্পত্তি ব্যবহার করা যাবে। এই যতদিন পর্যন্ত এই সম্পত্তি ব্যবহার করা যাবে ততদিন পর্যন্ত যে সময়টা কাল, সেটা হলো আনুমানিক সময়কাল, আয়ুষ্কাল। এটা যেহেতু আমরা বলতে পারি না, সেহেতু যে সময় পর্যন্ত মেশিনটি সচল থাকবে তখন পর্যন্ত আমরা এটাকে বলবো, এটাকে আমরা আনুমানিক আয়ুষ্কাল বলতে পারি। নির্দিষ্টভাবে বলা যাবে না, 2 বছর যেতে পারে, 5 বছর, 7 বছর, 10 বছর যেতে পারে। অবচিত মূল্য, যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে মূল্য পাওয়া যাবে সেটা অবচিত মূল্য। আর ভগ্নাংশ মূল্য কি, যে স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী ব্যবহার করার পরে মুনাফা উদ্দেশ্যে আমরা ব্যবহার করি, এটা যখন এই সম্পত্তি থেকে আর মুনাফা অর্জন করা সম্ভব হবে না তখন পর্যন্ত আনুমানিক আয়ুষ্কাল, তারপরে যে মূল্য থাকবে মেশিনটির বা যন্ত্রপাতির বা ওই সম্পত্তিটির, সেই সম্পত্তিটা বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে তাকে বলা হবে ভগ্নাংশের মূল্য। এই 4টা বিষয়ের উপর বিবেচনা করে আমরা একটি স্থায়ী সম্পত্তি অপচয় নির্ধারণ করব। তো অপচয় নির্ধারণ করার আগে অপচয় কিছু পদ্ধতি আছে। তো মূলত আমরা 4টি পদ্ধতি ব্যাখ্যা করব। এই 4টি পদ্ধতি তোমাদের সিলেবাসে এই 4টির মধ্যে পরীক্ষায় আসে। আর সরলরৈখিক, বা কিস্তি পদ্ধতি। 2 নম্বর ক্রমহ্রাসমান জেড
যে পদ্ধতি। 3 নম্বর উৎপাদন একক পদ্ধতি। 4 নম্বর বর্ষ সংখ্যা সমষ্টি। এই 4টা পদ্ধতির মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করব। তো আজকে আমি শুধু সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয় কিভাবে করা যাবে সে বিষয়টি আমি দেখাবো। পরবর্তী পর্যায়ে ক্রমহ্রাসমান, উৎপাদন একক এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এগুলো পর্যায়ক্রমে আমি তোমাদের জানাবো। বিষয়গুলো তোমাদের ব্যাখ্যা করে অঙ্ক করে আমি দেখাবো। আজকে আমি সরলরৈখিক স্থির পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়গুলো দেখাবো। সরলরৈখিক বা স্থির পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে যে সূত্রটি হবে বার্ষিক অবচয়। প্রথমে সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, আনুমানিক আয়ুষ্কাল। এই সূত্রের মাধ্যমে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করব। তবে এখানে একটা কথা, যদি অবচয়ের হার দেওয়া না থাকে, যদি অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে বার্ষিক অবচয় আমরা বের করব সম্পত্তি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। এর মাধ্যমে আমরা বার্ষিক অবচয় নির্ধারণ করব। তো স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো, এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে যে অবচয়টা হবে এটা পরবর্তী প্রতি বছরই, যদি 10 বছর থাকে বা 5 বছর থাকে, প্রতি বছরে সমপরিমাণ অবচয় নির্ধারণ হবে। এর অবচয়ের পরিমাণ হেরফের হবে না, যেহেতু এটা স্থির। প্রতি বছরেই প্রথম বছরে যেটা হবে পরবর্তী বছরগুলোতেই একই পরিমাণ অবচয় নির্ধারণ হবে। তো যদি আমরা এটাকে অবচয় হার বের করি, অবচয় হার বলতে যে আমরা এভাবেও বার্ষিক অবচয় নির্ণয় করতে পারি, আবার অবচয়ের হারও নির্ণয় করে আমরা অবচয় নির্ণয় করি। এটা হলো বার্ষিক অবচয় ভাগ সম্পত্তির ক্রয় মূল্য ভগ্নাবশেষ মূল্য। এটা আমরা বার্ষিক অবচয় হার। যদি অবচয় হার দেওয়া না থাকে সেক্ষেত্রে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্রটি হলো সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। বার্ষিক অবচয় এভাবে বের করা যাবে। আর যদি অবচয় হার বের করি তাহলে বার্ষিক অবচয় ভাগ সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন 100। এখন প্রশ্নপত্রে যদি অবচয় হার দেওয়া থাকে তাহলে কোনো কিছু বের করতে হবে না, শুধু অবচয় হার দিয়ে সম্পত্তির ক্রয় মূল্যের উপর শতকরা বের করে অবচয় নির্ণয় করা যাবে। আর যদি অবচয় হার দেওয়া না থাকে তাহলে বার্ষিক অবচয় বের করতে হবে। আবার যদি কেউ মনে করে যে অবচয় হার বের করে আমি করব, তাহলে সেক্ষেত্রেও সে করতে পারবে। এই হলো অবচয় নির্ণয়ের সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় হার নির্ণয়। এখন এই অবচয়ের পরিমাণ নির্ণয়ের পর আমরা এর পরের যে পর্বটি জাবেদা তৈরি করব,
জাবেদাটা কিভাবে হবে? এর জাবেদা হবে 1 নম্বর, যখন সম্পত্তি ক্রয় করা হবে তখন যে জাবেদা হবে সম্পত্তি হিসাব ডেবিট ব্যাংক হিসাব। যেহেতু এখন সমস্ত লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়, এই জন্য সম্পত্তি হিসাব ব্যাংক হিসাব হবে। 2 নম্বরে হবে যখন অবচয় ধার্য হয়, অবচয় ধার্য করা হয় তখন হবে অবচয় হিসাব যখন অবচয় ধার্য করা হয় অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 3 নম্বরে হবে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। এই সূত্রের মাধ্যমে এইভাবে জাবেদা 3টা করতে হবে। যখন প্রশ্নপত্রে জাবেদা যাবে তখন এই নিয়মে জাবেদা করতে হবে। যখন সম্পত্তি ক্রয় করা হবে তখন জাবেদা হবে সম্পত্তি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যখন অবচয় ধার্য করা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর এই অবচয়কে যখন আমরা ট্রান্সফার করবো আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। এই হলো জাবেদা। এরপরে আমি একটা উদাহরণের মাধ্যমে একটা অঙ্ক করে তোমাদের এই সরলরৈখিক পদ্ধতি অবচয় কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টি পরিষ্কার করব। ধরি কাজল ব্রাদার্স কাজল ব্রাদার্স 2018 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি ক্রয় করে 2 লক্ষ টাকা। কাজল ব্রাদার্স 2018 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি ক্রয় করে 2 লক্ষ টাকা। কাজল ব্রাদার্স 2018 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি করে 2 লক্ষ টাকা। মূল্য 20,000 টাকা। ধরি কাজল ব্রাদার্স 2018 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি ক্রয় করে 2 লক্ষ টাকা। তার ভগ্নাংশের মূল্য 20,000 টাকা। 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। কাজল ব্রাদার্স 2018 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি ক্রয় করে 2 লক্ষ টাকা, ভাগের মূল্য 20,000 টাকা। 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। সরলরৈখিক পদ্ধতিতে হিসাব বন্ধ করে। ক নম্বর, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ও হার নির্ণয় করো।
নম্বর, সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা দাও। গ নম্বর, সরলরৈখিক পদ্ধতিতে 3 বছরের পুঞ্জীভূত অবচয় নির্ণয় করো। তাহলে আমরা এতক্ষণ শিখলাম সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয়। তো অবচয় নির্ণয় করার যে সূত্রটা দিয়েছি সেই সূত্র প্রয়োগ করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের পরিষ্কার ধারণা দিব। কাজল বেদা 2008 সালের 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি ক্রয় করে 2 লক্ষ টাকা, যন্ত্রটি ভগ্নাংশের মূল্য 20,000 টাকা। 31 তারিখে হিসাব বন্ধ করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ও হার নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা দাও। সরলরৈখিক পদ্ধতিতে 3 বছরের পুঞ্জীভূত অবচয় নির্ণয় করো। তাহলে আমি ক নম্বরে দেখি কিভাবে অবচয়ের পরিমাণ নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা লিখব বার্ষিক অবচয়। কোন পদ্ধতিতে? ক দিয়ে দিলাম, সরলরৈখিক পদ্ধতি। তাহলে কি হবে? সম্পত্তির ক্রয় মূল্য ভগ্নাবশেষ মূল্য। আনুমানিক আয়ুষ্কাল। তো আমরা এই বার্ষিক অবচয় এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের 2 লক্ষ টাকা সম্পত্তির ক্রয় মূল্য, ধনের মূল্য 20,000, আয়ুষ্কাল হলো এখানে একটা বাদ গেছে, আয়ুষ্কাল 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। তাহলে মেশিনটির আয়ুষ্কাল, যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর। তাহলে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে আমরা এটাকে কি বলবো? 1,80,000 আর 10 বছর, 18,000 টাকা। এটা বার্ষিক অবচয় আমরা বলি 18,000 টাকা। তাহলে কি বলছে? সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ও হার নির্ণয় করো। এখন যদি হার নির্ণয় করি তাহলে অবচয়ের হার সূত্র হবে বার্ষিক অবচয় সম্পত্তির ক্রয় মূল্য ভগ্নাবশেষ মূল্য গুণন 100। তাহলে আমাদের এখানে কত বের হলো? 18,000 টাকা। আর সম্পত্তির অবচিত মূল্য কত? 1,80,000 গুণন 100, কত? 10%। এখন আমরা যদি 2018 সালের অবচয় বের করি তাহলে কি হবে? ক্রয় মূল্য মাইনাস
ভগ্নাবশেষ মূল্য ভাগ ভাগ লাগবে না এটা, গুণন 10%। তো ক্রয় মূল্য কত? 2,20,000 টাকা অবশেষ, তাহলে 1,80,000 গুণন 10%, 18,000। তাহলে আমি দেখাইলাম এই অবচয় বের হলো বার্ষিক 18,000, তাহলে আমরা অবচয়ের হারের মাধ্যমে দেখালাম 18,000, তাহলে মিলে গেল। একদিকে তোমাদের অবচয় হার বের করলাম 10%, অপরদিকে 18,000 আমরা বার্ষিক অবচয়। এই সূত্রটি যেহেতু বার্ষিক অবচয়, এই সূত্র প্রয়োগ করে অবচয় হার যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করা যাবে, সেই জন্য নিচে আমি এটা দেখালাম বোঝানোর জন্য যে 2018 সালের অবচয়ের পরিমাণ যদি হারের মাধ্যমে করি এইভাবে ক্রয় মূল্য মাইনাস ভবিষ্যৎ মূল্য গুণন 10%, তাহলে 18,000 টাকা হবে। দুই দিকে মিলে গেল। এইভাবে আমরা ক প্রশ্নের উত্তর সরলীকৃত পদ্ধতিতে অবচয়ের পরিমাণ হার এইভাবে আমরা নিয়ে নেব। নিশ্চয়ই তোমরা বুঝেছ। খ নম্বরে পেয়েছে জাবেদা। জাবেদা আমরা এখানে জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ন্যারেশন ব্যাখ্যা প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। 3 নম্বর আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন যন্ত্রপাতি কত? 2 লক্ষ টাকা। সমাপন অর্থ ক্রেডিট। অবচয় কত হয়েছে আমার? 18,000। এটাও 18,000। এইভাবে খ নম্বর প্রশ্নের যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এইভাবে দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে 3 বছরের পুঞ্জীবিত অবচয় বের করতে হবে।
সিটি। সালে 19 সালের 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর 18,000। বিটি এটাই আসলো বিটি 36,000। সিডি ব্যালেন্স 36,000। তারপরে 2000, 2020 সাল 1 জানুয়ারি ব্যালেন্স বিডি 36,000। আর 31 ডিসেম্বর অবচয় 18,000। আচ্ছা, যত চাতে 1, 3 আর 4, 5, 54,000। 2020 সাল ডিসেম্বর ব্যালেন্স সিটি 54,000। এই হলো ক, খ এবং গ। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো এটা প্রথম বছরে যারা ভর্তি হবে তাদেরও প্রয়োজন হবে, যারা পরীক্ষা দিবে তাদেরও প্রয়োজন। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে দেখবে। অবচয় সম্পর্কে আজকের ক্লাসটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।